হাই, কেমন আছো সবাই? তো আজকে আমি গণিত তৃতীয় বর্ষের একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আসছি। সেটা হচ্ছে মেকানিক্স। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেকানিক্স। মেকানিক্সের চ্যাপ্টার 1 নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস নম্বর হচ্ছে 1। তো সবাইকে মনোযোগ সহকারে ক্লাসে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমরা এখন বলবিদ্যার চ্যাপ্টার 1 এর কিছু প্রবলেম সলভ করব। তো তার আগে একটু বলে নেই যে এই বলবিদ্যা সাবজেক্টটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের মোটামুটি বেশ ভালো একটা হার্ড একটা সাবজেক্ট। কেননা এখানে বলবিদ্যার সমস্ত যেসব থিওরি আছে, যেসব ম্যাথ আছে, যেগুলো আমরা পড়বো সেগুলো ম্যাক্সিমাম ফিজিক্সের সাথে সম্পৃক্ত। তার সাথে ফিজিক্সের সাথে। তো এখানে যেসব থিওরি গুলো আছে, যেসব ম্যাথ গুলো আছে, এগুলো মোটামুটি বেশ ভালো ভালো বড়। এই জন্য স্টুডেন্টরা কি হয়, পরীক্ষায় কমন পড়ে, তোমাদের সব কমন পড়বে, কিন্তু ওই মাঝখানে ভুলে যায়, সবাই মাঝখানে ভুলে যায়, শেষ করতে পারে না। এই কারণে রেজাল্ট খারাপ হয়ে যায়। তো এই জন্য সলিউশনটা হচ্ছে আমরা এখানে কি করব, খুবই একটু শর্ট সাজেশন শুট করব। মাত্র এখানে আমরা 30 থেকে 35টা প্রশ্ন পড়বে, বেশি পড়বো না। এই 30 থেকে 35টা প্রশ্ন পড়লেই আমাদের মোটামুটি সবই কমন পড়বে, আমরা সবই পারবো, এই জন্য ভয়ের কিছু নাই। তো যেহেতু আমরা প্রশ্ন পড়বো কম, মাত্র 30টা প্রশ্ন পড়বো মনে করো, এই 30টা প্রশ্ন আমরা খুব ভালো করে পড়বো, ডিটেলসে পড়বো, যেন এটা মাঝখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, আমরা যাতে ভালো মতো লিখে আসতে পারি। ঠিক আছে? আর চ্যাপ্টার 1 থেকে আমাদের মোটামুটি 2টা প্রশ্ন থাকবে। এই 2টা প্রশ্ন 10/20 মার্ক, এর বেশিও থাকতে পারে। তো এই জন্য আমরা খুব ভালো মতো পড়বো এবং প্রবলেম গুলো ভালো মতো সলভ করার চেষ্টা করবো, বুঝে বুঝে। তো এখন এখানে আমরা প্রথমে যে প্রবলেমটা পড়তে চাইছি সেটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে থিওরি নাম্বার 1। এটা মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে। থিওরি নাম্বার 1, দেখো এখানে লেখা আছে একটি বস্তু কণা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে। একটি বস্তু কণা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে। ও বিন্দুতে বলের প্রভাবে ইও বরাবর এমন ভাবে গতিপ্রাপ্ত হয় যেন এর ত্বরণের মান সর্বদা ও হতে দূরত্বের সমানুপাতিক। অ্যান্সার বের করতে বলছে হচ্ছে বস্তু কণাটির গতি আর দোলনকাল নির্ণয় করো। তা প্রশ্নটা সবাই একটু মন দিয়ে পড়ো। বুঝতে একটু কষ্ট হবে আমি জানি, বুঝতে বেশ কষ্ট হওয়ারই কথা, কারণ সব ফিজিক্সের প্রশ্ন। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে লেখা আছে একটি বস্তু কণা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে। কোথায় আছে? এতে। ধরলাম এখানে একটা বস্তু কণা হচ্ছে এখানে দাঁড়াই আছে, স্থির অবস্থায় ছিল। আর ও বিন্দুতে বলের প্রভাবে এও বরাবর গতিপ্রাপ্ত হয় আর কি। হ্যাঁ, তার মানে ও বিন্দুতে একটা বল ছিল বা একটা বল আছে ও বিন্দুতে। এটা হচ্ছে একটা বল। ও বিন্দুতে একটা বল আছে, যেটা হচ্ছে এই বিন্দুকে আকর্ষণ করতেছে। কার দিকে? নিজের দিকে আকর্ষণ করতেছে, কারণ এখানে লেখা আছে এও বরাবর। তার মানে এর থেকে ওতে আসতেছে। গতিপ্রাপ্ত যখন হচ্ছে তখন দেখো গতি মানে সেখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? তার মানে এর থেকে বস্তুটা এর থেকে ওতে আসতেছে। আচ্ছা, ওতে আসতেছে, তো এখানে বলতেছে যখন সে গতিপ্রাপ্ত হচ্ছে, একটা ত্বরণ উৎপন্ন হচ্ছে, এই ত্বরণের মানটা হচ্ছে তার কি হচ্ছে, সবসময় দূরত্বের সমানুপাতিক। তার মানে এই ত্বরণটা হচ্ছে ওর থেকে এর দূরত্বের সমানুপাতিক। তার মানে মনে করো বস্তুটা প্রথম যখন এখানে ছিল, ত্বরণটা তার এই ওর থেকে এ টোটাল যে দূরত্বটা, এই দূরত্বটা তো আমি যদি এ ধরি, ধরলাম দিলাম হচ্ছে ও এ সমান সমান এ। তার মানে প্রথমে এটা এটা লিখতে হবে যে একটা বস্তু কণা ওর থেকে এ দূরত্বে এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। আচ্ছা, এখন তাহলে যখন দেখো বস্তুটা যখন এখানে যখন ছিল, তখন তার ত্বরণ, কি ছিল? তার ত্বরণটা ছিল হচ্ছে এই এ সমানুপাতিক যখন এখানে ছিল। আবার ধরলাম বস্তুটা তখন, ধরলাম গতিপ্রাপ্ত হয়ে সে এখানে চলে আসছে, তখন কি হবে? তার ত্বরণটা কিন্তু এই দূরত্বের সমানুপাতিক হবে। তখন এই দূরত্বটা আমার ধরে নেওয়া লাগবে। তা ধরলাম যে বস্তুটা যে টি সময় পরে এই পি বিন্দুতে আছে। কোথায় আছে? পি বিন্দুতে আছে। এবং এই ওপি সমান সমান আমি ধরে নিলাম যে ওপি সমান সমান ধরে নিলাম আছে এক্স। তার মানে দেখো টি সময় পরে বস্তুটা কোথায় চলে আসছে? পিকে চলে আসছে। আগে এখানে 60 ছিল, আমি ঘড়িতে টাইম গণনা শুরু করলাম, দেখলাম যে একটা টাইম পরে সে 5 মিনিট হোক 10 মিনিট হোক 10 মিনিট পরে বা টি সময় পরে বস্তুটা পিকে চলে আসছে। তার মানে এইখানে কত হবে? এই পি বিন্দুতে ত্বরণ কত হবে? তাহলে পি বিন্দুতে ত্বরণটা হবে হচ্ছে, ত্বরণটা কি সমানুপাতিক হবে? যেহেতু ওপি সমান যেহেতু আমি এক ধরছি, তাহলে দূরত্ব ত্বরণটা হবে হচ্ছে পি বিন্দু ত্বরণ হবে কত? এক্স এর সমানুপাতিক। বিষয়টা বোঝা গেছে? যে আবার মনে করো বস্তুটা এখানে যখন চলে আসছে, তখনও সেম ত্বরণটা হবে এ দূরত্ব সমানুপাতিক। তার মানে এখানে দেখো লেখা আছে যে ও হতে দূরত্ব সমানুপাতিক, মানে ও থেকে ওই বস্তুটা কত দূরে আছে ত্বরণটা, সেই দূরত্ব সমানুপাতিক। ঠিক আছে?
ত্বরণটা, যেমন এখানে পি ধরছি আমি, তাহলে পি বিন্দুতে ত্বরণটা কত হবে, এক্স এর সমানুপাতিক। কারণ কি, ও পি সমান সমান এক্স, কারণ ও থেকে সে ও হতে সে কোথায় আছে, এক্স দূরত্বে আছে। বিষয়টা বোঝা গেছে? এখন খেয়াল করো, এখানে একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা, দেখো যখন সময়টা যখন জিরো যখন ছিল, সময়টা যখন জিরো ছিল তখন কি ছিল, এই পি বিন্দুটা কিন্তু তখন হচ্ছে এর উপরে ছিল, তখন পি আর এ কিন্তু সেম জায়গা ছিল, একই জায়গা ছিল। কারণ সময় যখন জিরো তখন পিটা কিন্তু এখানে ছিল। এখন সময় যখন শুরু যখন হইলো, সময় মনে করো যখন বাড়তেছে, তখন কিন্তু এই পি বিন্দুটা এদিকে চলে আসতেছে, এদিকে চলে আসতেছে। এখন এইদিকে যখন আসবে, তখন যখন দেখো এইদিকে যখন আসবে, তার গতিটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, গতিটা আস্তে আস্তে বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে, দেখো এই বলটাকে আমি যেটা চুম্বক যদি কল্পনা করি, এটা মনে করি একটা লোহা যদি কল্পনা করি, তার চুম্বকটা কি করবে, লোহাটাকে আকর্ষণ করবে। তা আকর্ষণ যখন করবে, দেখো প্রথম বস্তুটা চুম্বক থেকে দূরে আছে, তাহলে আকর্ষণ করার সময় সে প্রথম কি করবে, আস্তে আস্তে আকর্ষণ করবে। মনে করি একটা চুম্বক আছে অনেক দূরে বস্তু থেকে, তখন কি আকর্ষণটা আস্তে করবে, আর যখন তুমি কাছে যখন নেবে তখন তুমি সব দ্রুত আকর্ষণ করবে। তো এখানে সেম তাই। তো এই বস্তুটা দূরে আছে, তো ও যখন আকর্ষণ যখন করবে তখন কিন্তু সে আস্তে আস্তে আকর্ষণ করবে। যত কাছে আসবে তত সে দ্রুত আকর্ষণ, অনেক জোরে আকর্ষণ করবে। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে এদিকে সে আস্তে আস্তে আসতেছে। এখন সে যখন যত কাছে আসবে গতিটা অনেক বাড়বে, তা গতি বাড়তে বাড়তে এমন গতি হবে যে এই ও বিন্দুটা ওরে থামাইতে পারবে না। কি করতে পারবে, থামাইতে পারবে না। ও তখন এই বস্তুটা ক্রস করে এখানে চলে আসবে। কোথায় আসবে, এটা এসে চলে আসবে। এখন খেয়াল করো, যখন ওরে ক্রস করে, ও বিন্দুকে ক্রস করে যখন ও চলে যখন আসতেছে, ও আসার সময় কিন্তু ও কিন্তু পিছন থেকে ওরে টানতেছে, হ্যাঁ। তো টানতে টানতে যখন এখানে যখন চলে আসবে, তখন কিন্তু ওর একটা সময় এই গতিটা থাকবে না, গতিটা জিরো হয়ে যাবে। কেননা ও থেকে ওরে আকর্ষণ করতেছে। তখন সে কি করবে, আবার এই পর্যায়ে আসার পরে যখন গতিটা যখন জিরো যখন হয়ে যাবে, তখন সে আবার ব্যাক করবে। এখন যখন দেখো, যখন ব্যাক যখন করবে, ও কিন্তু ওরে যত কাছে আসবে, ও কিন্তু ওরে আরো জোরে আকর্ষণ করবে। তার জোরে আকর্ষণ করলে একটা সময় ও বিন্দুকে আবার ক্রস করে এখানে চলে যাবে, আবার এখানে চলে যাবে, আবার এখান থেকে আবার আকর্ষণ করে আবার এখানে চলে আসবে। বিষয়টা হচ্ছে এরকম করে চলতে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই বিষয়টা একটু থিওরিক্যালি চিন্তা করো তুমি, যে এমন কেন হইতেছে। ওতে একটা বল আছে, এতে একটা বস্তু আছে, ও বিন্দু ওরা আকর্ষণ করতেছে। আকর্ষণ করার ফলে দেখো প্রথমে সে আস্তে আস্তে আসবে, যত কাছে আসবে শক্তিটা তত বেশি পাবে, তখন ও অনেক দ্রুত চলে আসবে। দ্রুত যখন চলে আসবে, তখন ও এত গতি প্রাপ্ত হবে যে ও বলটা ওটা থামাইতে পারবে না। যেমন দেখো, আমরা যখন যখন কষি, ব্রেক কষতে গেলে কিন্তু প্রথমে গাড়িটা হঠাৎ করে থামে যায় না, অনেক দূরে চলে যায়। তা সেম একই রকম ভাবে ওরে ক্রস করে চলে আসবে এখানে। তো যখন আসবে, তখন ওরে আবার আকর্ষণ করবে। একটা সময় পরে সে আবার ব্যাক করে আবার গতি প্রাপ্ত হওয়ার পরে সে আবার এখানে চলে যাচ্ছে, এরকম করে চলতে থাকবে। তা একটা বস্তু কোন এখান থেকে এখানে যাবে আবার এখানে আসবে, এই যে একটা পুরো পর্যায় কমপ্লিট করা, এই পর্যায় কমপ্লিট করাকে বলা হচ্ছে দোলনকাল। এই দোলন কাটে বের করতে বলছে, মানে কত টাইম পরে সে এখান থেকে যাত্রা শুরু করে এখানে যাবে আবার এখানে ব্যাক করবে, এই টাইমটা বের করতে বলছে। এই টাইমটা বের করতে বলছে। আর এখানে বস্তুখানে গতি বের করতে বলছে। দেখো, বলবিদ্যা খুব ভালো মতো পারতে গেলে আমাদের ফিজিক্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা লাগবে। ফিজিক্সের বেসমেন্টটা ক্লিয়ার করতে হবে, স্ট্রং করতে হবে। তো এই জন্য বলবিদ্যা দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে আমার এই দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ, দেখবে এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে আছে। তো এগুলো সম্পর্কে তোমার যদি ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে তুমি কখনোই বলবিদ্যা ভালো মতো পারবে না, ভালো বুঝবা না। তো দেখো, এখানে আমি লিখছি দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ। এগুলো কি আমি একটু বলে দিচ্ছি, এগুলো তোমরা আগেই পড়ছো, ক্লাস 8 9 সব ক্লাসেই পড়ছো। তো আমি একটু রিমাইন্ডার দিচ্ছি। তো যেমন এখানে প্রথমে লিখছি দূরত্ব। তা দূরত্বটা কি, দূরত্বটা হচ্ছে অতিক্রান্ত পথ। তা মনে করো এখানে একটা বস্তু আছে, এখানে একটা একজন মানুষ আছে বা একটা বস্তু ওখানে আছে। সে মনে করো এটা এই অবস্থানে আছে, আদি অবস্থান আছে। তা মনে করো সে এখান থেকে এই পথটা অতিক্রম করে সে এখন এখানে চলে আসছে। তা মনে করো এখানে এটা হচ্ছে 1 2 3 4 5 6। তা এর থেকে বিতি আছে, দেখো আমি এই পথটাকে আমি কিলোমিটারে ভাগ করে নিছি। তা মনে করো এটা হচ্ছে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার। তো এই 6 কিলোমিটার পথ সে পাড়ি দিয়ে এর থেকে বিতে গেছে। ধরলাম এইটা যাই যেতে সময় লাগছে সময়, বা মনে করো আমার সময় লাগছে হচ্ছে 5 ঘন্টা। কত, 5 ঘন্টা, 5 ঘন্টা সময় লাগছে। তার মানে 5 ঘন্টা সময় সে এই এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে। তা দেখো, সে এ অবস্থানে বি অবস্থানে যাইতে গেলে সে টোটাল কতটুকু পথ অতিক্রম করছে, অতিক্রম করছে
1 2 3 4 5 6, 6 কিলোমিটার পথ অতিক্রম করছে। তা এই 6 কিলোমিটারটা হচ্ছে এনার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত পথ। এই অতিক্রান্ত পথটাকে বলা হচ্ছে দূরত্ব। কি বলে? এই অতিক্রান্ত পথটাকে বলা হচ্ছে দূরত্ব। আর সরণটা কত? সরণটা কি? সরণটা হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং বর্তমান অবস্থান, এই দুটো অবস্থানের দূরত্ব। সে আদি অবস্থান থেকে বর্তমান অবস্থানে সে কতটুকু পথ দূরে আছে সেটাকে বলা হচ্ছে সরণ। তা সরণ হচ্ছে এইটা। তা ধরলাম এটা হচ্ছে 1 কিলোমিটার, এখান থেকে ধরলাম হচ্ছে 1 কিলোমিটার। তার মানে দেখো এই 5 ঘন্টা পরে তার দূরত্বটা হচ্ছে কিন্তু 6 কিলোমিটার। তাহলে এখানে আমি পাচ্ছি কত দূরত্ব? হচ্ছে কত দূরত্ব পাচ্ছি? হচ্ছে আমি 6 কিলোমিটার। আর কিন্তু সরণটা কত? সরণটা মানে হচ্ছে সে আদি অবস্থান থেকে কতটুকু সরে গেছে। তা সরে গেছে মাত্র 1 কিলোমিটার। তা সরে গেছে হচ্ছে 1 কিলোমিটার। তা এটা হচ্ছে সরণ। তো আশা করি দূরত্ব আর সরণ সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়েছে। তার দূরত্বটা হচ্ছে তার অতিক্রান্ত পথ, সে কতটুকু পথ অতিক্রম করছে, এটার দ্বারা হচ্ছে দূরত্ব। আর সরণটা হচ্ছে সে আদি অবস্থান থেকে বর্তমান অবস্থানে সে কতটুকু সরে গেছে, এটাতে সরণ। তো সরণটা আসলে সোজাসুজি হয় আর কি, সরলরৈখিক হয়। হ্যাঁ, এটা হচ্ছে সরণ। আচ্ছা, তাহলে দূরত্ব সরণটা আমি বুঝছি। এখন আমি বেগ, বেগ সম্পর্কে আইডিয়া নিব। তা বেগটা কি? দেখো বেগের সংজ্ঞাটা আমরা এরকম করছি, বেগ সমান সমান হচ্ছে সরণের হার। সরণের হার, বেগ হচ্ছে সরণের হার। তার মানে যেমন দেখো একজন ব্যক্তি সাপোজ এতে আসছে ছিল, এখন সে বিতে গেছে। তো এখানে এর থেকে বিকে যাইতে সাপোজ তার সময় লাগছে হচ্ছে 2 ঘন্টা। কত? 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় লাগছে। আবার দেখো এই এর থেকে বিকে যাইতেই আরেকজন ব্যক্তি সময় লাগছে হচ্ছে 3 আওয়ার্স। তার মানে দেখো তো বেগটা কার বেশি? কার বেগ বেশি ছিল? বেগ বেশি ছিল হচ্ছে 1 নাম্বার ব্যক্তির, কারণ তার সে 2 ঘন্টা সময় লাগছে, 2 ঘন্টা সময় সে এর থেকে বেঁচে চলে গেছে। আর দ্বিতীয় জন ব্যক্তি সময় লাগছে 3 ঘন্টা, তার মানে তার সময় বেশি লাগছে। তার মানে ওনার বেগটা কম আর ওর বেগটা বেশি। ওর বেগটা বেশি দেখেই সে দ্রুত সময় চলে গেছে। তার মানে সরণটা সবসময় ডিপেন্ড করছে সময়ের উপরে। তার মানে সরি, বেগটা ডিপেন্ড করছে সময়ের উপরে। যার বেগ যার বেগ বেশি তার সময় কম লাগে, যার বেগ বেশি তার সময় কম লাগবে। আর যার বেগ কম তার সময় বেশি লাগবে। তার মানে বেগ মানে হচ্ছে, এই জন্য বেগ হচ্ছে সরণের হার। তার মানে সরণের হার মানে কি? আমি এই সরণটাকে আমি যদি মানে টোটাল পথটাকে আমি যদি তোমার হচ্ছে সময় দিয়ে ভাগ করি। দেখো সরণের হার বলতে কি বোঝায়? সরণের হার, এই হার মানে হচ্ছে ভাগ, কি দিয়ে ভাগ? সময় দিয়ে ভাগ। তার মানে সরণ বেগ মানে হচ্ছে সরণ বাই হচ্ছে সময়, সরণ বাই হচ্ছে সময়। ঠিক আছে? এই সরণ, তাহলে বেগ মানে হচ্ছে সরণের হার। এখন সরণের হার এটা বের করে কিভাবে? দেখো এটা বের করতে গেলে কোনো কিছুর মনে করো ফিজিক্সের ভাষায় কোনো কিছুর হার বের করা মানে হচ্ছে ওইটাকে অন্তরীকরণ করার সময় দিয়ে। তা মনে করো এই এর থেকে বি, এই দূরত্বটাকে আমি যদি এর থেকে বি, এই দূরত্বটাকে আমি যদি এক্স যদি ধরি, এক্স ধরলে পারে, তাহলে এই ব্যক্তির বেগটা হবে হচ্ছে ডি এক্স বাই ডিটি। দেখো সরণ মানে হচ্ছে এই দূরত্বের পরিবর্তনের হার। তার মানে এক্স এর পরিবর্তনের হার কত, এক্স এর বেগটা কত, সে কত সময় কতটুকু পথ যায়, সেই বেগটা কত, ডিএক্স বাই ডিটি। এটাকে বলে পরিবর্তনের হার। দেখো কোনো কিছু অন্তরীকরণ করলে আমরা তার পরিবর্তনের হারটা পাই, পরিবর্তনের হারটা পাই। এখানে এক্স রে আমি টি দিয়ে অন্তরীকরণ করছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে সরণের পরিবর্তনের হার। সরণের পরিবর্তনের হার, তার মানে এটা হচ্ছে বেগ। ঠিক আছে? সরণের পরিবর্তনের হার মানে বেগ। তার মানে সরণের পরিবর্তনের হার মানে হচ্ছে বেগ, সরণের পরিবর্তনের হার মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি। ক্লিয়ার? এবার আসি ত্বরণে। দেখো ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের বেগের পরিবর্তনের হার। এখন দেখো আমি এখানে বেগ পাইছি ডিএক্স বাই ডিটি। এই ত্বরণটা মানে হচ্ছে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনের হার মানে কি? বেগটাকে আবার টি দিয়ে অন্তরীকরণ করা। তার মানে বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে ডি বাই ডিটি আর হচ্ছে ডিএক্স বাই ডিটি। দেখো বেগ রে আমি যদি আবার অন্তরীকরণ করি সময় দ্বারা, তাহলে ত্বরণ পাওয়া যাচ্ছে। তার মানে ত্বরণটা হবে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তার মানে যদি তুমি দূরত্ব পাও, দূরত্ব পাইলে সেখানে বেগ পাবা, দূরত্বটাকে টি দিয়ে অন্তরীকরণ করতে হবে। তার মানে বেগ মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি। আর ত্বরণটা হচ্ছে ওই বেগটাকে আবার
সময় দিয়ে অন্তরীকরণ করতে হবে, টি দিয়ে অন্তরীকরণ করতে হবে, কারণ ত্বরণ হচ্ছে কত বেগের পরিবর্তনের হার। তার মানে ত্বরণটা হচ্ছে দেখো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তার মানে এই দুইটা জিনিস খুব ক্লিয়ার করে মাথায় ঢুকাই রাখা লাগবে যে বেগ মানে হচ্ছে ডি এক্স বাই ডিটি, আর ত্বরণ মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আমরা এখন প্রবলেমটা সলভ করবো। প্রবলেম সলভ করার আগে আমি চিত্রটা রাখে নিছি এখানে। তো এখানে আমি আগেই বলছি যে বস্তুটা হচ্ছে এতে ছিল আগে, আর কি আছে, এই জন্য আমি ও এ সমান সমান হচ্ছে এ লিখছি। তার মানে ও হতে এ দূরত্বে ছিল আর কি। হ্যাঁ, তাই কথাটা আমরা আগে লিখে নেই যে ধরি বস্তুটি ও হতে এ দূরত্বে এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল, অতএব ও এর সমান সমান হচ্ছে এ। আবার ধরি যে টি সময় পরে বস্তুটি ও হতে এই দূরত্বে পি বিন্দুতে আছে। তার মানে ওপি সমান সমান হচ্ছে এক্স, ওপি ইজ ইকুয়াল টু এক্স, ওপি ইজ ইকুয়াল টু এক্স। সুতরাং পি বিন্দুতে বস্তুটির ত্বরণ সমানুপাতিক হচ্ছে এক্স। এই যে ম্যাথ শুরু করলাম। সুতরাং পি বিন্দুতে বস্তুকেন্দ্রিক ত্বরণ দূরত্ব সমানুপাতিক। কারণ পি বিন্দুতে ত্বরণ বলছি, প্রশ্ন বলে যাচ্ছে যে বস্তুটার ত্বরণ হচ্ছে দূরত্বের সমানুপাতিক, কারণ কি হতে ও হতে দূরত্বের সমানুপাতিক। তা এখন দেখো টি সময় পরে বস্তুটা হচ্ছে এখানে আছে, তার মানে পি বিন্দুর ত্বরণ যদি বের করি তাহলে ও হতে পি দূরত্ব কত এক্স, এই জন্য বস্তুর ত্বরণ পি বিন্দুতে ত্বরণ সমান সমান আছে এক্স। এটা একটু মন দিয়ে বোঝা লাগবে। হ্যাঁ, এইটুকু হচ্ছে মূল কথা। এখন খেয়াল করো যে পি বিন্দুর ত্বরণটা কি, ত্বরণটাকে আমরা জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তো এটা সমানুপাতিক কত এক্স। এখন সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি করলে একটা ধ্রুবক সংখ্যা দেওয়া লাগবে। তাই এখানে আমি লিখবো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস মিউ এক্স। আচ্ছা, মাইনাস কেন দিলাম? ধ্রুবক সংখ্যাটাকে মিউ দিছি, তুমি কে দিতে পারো, সমস্যা নাই। এখন মাইনাস মিউ কেন দিলাম? কারণ এটা কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল মানে হচ্ছে বস্তুটা কেন্দ্রের দিকে আসতেছে, তাই কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে ধ্রুবক সংখ্যাটা মাইনাস দেওয়া লাগে। তাই জন্য আমরা এখানে মাইনাস মিউ দিছি, মাইনাস মিউ এক্স দিছি। হ্যাঁ, মাইনাস মিউ দিলাম। তার মানে দেখো পি বিন্দুর ত্বরণ ছিল এক্স, তার পি বিন্দুর ত্বরণটা আমি ধরে নিয়েছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, কারণ ত্বরণ মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আর এটা সমানুপাতিক হচ্ছে এক্স, সমানুপাতিক চিহ্ন আমি তুলে দিলাম, তাহলে একটা ধ্রুবক দেওয়া লাগবে, সেটা হচ্ছে মাইনাস মিউ এক্স। কেন মাইনাস দিলাম? কারণ হচ্ছে এটা কেন্দ্রমুখী বল। তা সকলে বুঝতে পারছে এই পর্যন্ত। এখন আমি কি করব, এটা হচ্ছে মজার বিষয়। এখন এই সমীকরণটা দুই পাশে আমি গুণ করব হচ্ছে টু ডিএক্স বাই ডিটি দ্বারা। দেখো টু ডিএক্স বাই ডিটি, আর এখানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আগে ছিল সমান সমান। এখানে আমি গুণ করব হচ্ছে টু ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করছি। তো এখানে লিখে দেবো সুন্দর করে যে উভয় পক্ষে টু ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করে পাই। উভয় পক্ষে লিখে দিও, উভয় পক্ষে টু ডিএক্স বাই ডিটি দ্বারা উভয় পক্ষে গুণ করছি। আচ্ছা, এই গুণটা কেন করব? এই গুণটা করবো হচ্ছে আমার সমাকলন করার সুবিধার কারণে। সমাকলন করার সুবিধা কি জন্য হবে এটা আমি দেখাচ্ছি, পরে করলে বুঝতে পারবা কেন এটা করলাম। তো এখন এখানে মনে রাখবা যে এই যে থিওরি আমি এক করাচ্ছি, এই থিওরি এক তুমি যদি ভালো মতো যদি বুঝতে পারো, তো এখানকার বাকি যত ম্যাথ আছে, যত থিওরি, সবগুলো তুমি ভালো মতো করতে পারবা। আর এই ম্যাথটা আমি ডিটেলসে করাবো একটু, তাহলে পরেগুলো করতে সুবিধা হবে। আর দেখো এখানে আমি যে টু ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করছি, এখানে প্রত্যেকটা অঙ্কের মানে ক্যালকুলেশনটা খুব শর্ট করে দেওয়া আছে, আমি ডিটেলসে করে দেবো, সমস্যা নেই। তা দেখবা যে ম্যাক্সিমাম অঙ্কে এই টু ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করেই নেই, ওরা করেই নেই, একবার শর্টকাট অ্যান্সারটা বের করে দিয়েছে। তা আমি এটা ভেঙে ভেঙে করবো, সমস্যা নাই।
আচ্ছা, তাহলে আমি কি করলাম, দেখো এই সমীকরণের দুই পাশে আমি 2 dx/dt দ্বারা গুণ করছি। আচ্ছা, এখন গুণ করার পরে লাভটা কি হলো, দেখো গুণ করে লাভটা হচ্ছে এটাই। আমি এই অংশটাকে, এই বাম পাশে যে অংশটা আছে, এই টোটালটাকে আমি লিখতে পারি যে d/dt, আর এখানে লিখবো হচ্ছে dx/dt হোল স্কয়ার, বাম পাশে এটা। ডান পাশে লিখবো হচ্ছে dx/dt, এভাবে লিখতে পারি হচ্ছে আমি মিউ এক্স স্কয়ার। আচ্ছা, প্রথমত আমি এটা কেন করলাম আর এটা দ্বারা গুণ কেন করলাম, দেখো এটা সুবিধা হচ্ছে এটাই। এটা জিনিস আমি খেয়াল করে দেখো যে যখন তুমি সমাকলন করো, দেখো সমাকলন আর অন্তরীকরণ পরস্পর উল্টা প্রসেস, পরস্পর বিপরীত। যেমন মনে করো আমি এখানে ইন্টিগ্রেশন করলাম, এখানে লিখলাম হচ্ছে d/dx, সাপোজ p। দেখো এই পি দিয়ে আমি এখানে কি করছি, অন্তরীকরণ করতেছি, আবার সেম পি দিয়ে সমাকলন করতেছি। দেখো এটাকে আমি যদি এরকম যদি করি, তাহলে এটার মান শুধু পি আসে, কারণ এই অন্তরীকরণ সমাকলন কাটে যায়, এখানে শুধু অ্যান্সারটা পি আসে। তো এখানে আমি সেম এটা দ্বারা গুণ করার ফলে দেখো আমি d/dt দিয়ে আমি এটা ব্র্যাকেট আনতে পারছি, এখানেও d/dt দিয়ে আমি এটা ব্র্যাকেট আনতে পারছি। এখন এটা সমাকলন করলে পারে এক লাইন হয়ে যাবে, শুধু দুই পাশ থেকে ডিটি উঠে চলে যাবে। ঠিক আছে, এই জন্য আমি এটার দ্বারা গুণ করলাম সমাকলন করার সুবিধার কারণে। আচ্ছা, এখন তুমি কি করে বুঝলে যে এই লাইনের পরে এই লাইনটা হবে, কেন হবে? দেখো এটা আমি একটু ব্যাখ্যা করে দিই। দেখো এটাকে তুমি যদি অন্তরীকরণ যদি করতা, একটু এখানে দেখাই, মনে করো d/dt dx/dt হোল স্কয়ার, এটাকে আমি যদি সমাকলন অন্তরীকরণ যদি করতাম, অন্তরীকরণ করলে দেখো কি হবে, এটা হচ্ছে এক্স স্কয়ার, তাহলে সূত্র মানে সংখ্যার আগে পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে 2 আগে আসবে, 2 dx/dt হইতো। এখন দেখো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে হচ্ছে d²x/dt স্কয়ার হইতো। ক্লিয়ার? তার মানে দেখো এটাকে অন্তরীকরণ করলে সেম এটা চলে আসতেছে। মনে করো কিভাবে, d/dx y স্কয়ার, এটাকে অন্তরীকরণ করলে কত হবে, y স্কয়ারে করলে কত হবে, কত হবে 2y, আর y এর করলে dy/dx। এখানেও দেখো সেম তাই, এটা হচ্ছে dx/dt হোল স্কয়ার দেওয়া আছে, অন্তরীকরণ যখন করবে আগে পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে 2 dx/dt হবে, dx/dt কে আবার অন্তরীকরণ করলে d²x/dt স্কয়ার হচ্ছে। তার মানে এই পুরো অংশটাকে আমি এইভাবে লিখতে পারি। আবার সেম একই রকম ভাবে এখানেও দেখো তাই, এখানে আছে -2 মিউ এক্স dx/dt। দেখো এইখানে আমি লিখছি হচ্ছে, এখানে লিখছি হচ্ছে এটা, কেন লিখছি, কারণ হচ্ছে দেখো এখানে এই যে -2 d/dt আর আছে মিউ এক্স স্কয়ার। দেখো এটাকে যদি অন্তরীকরণ যদি করি আমি, মিউ ধ্রুবক সংখ্যা, তাহলে মিউ ধ্রুবক সংখ্যা মাইনাস আর মিউ থেকে যাবে, আর এক্স স্কয়ার অন্তরীকরণ করলে হবে 2x, এক্স স্কয়ার করলে কত হবে 2x, আর এক্স এবং অন্তরীকরণ করলে হবে dx/dt। শেষ, দেখো সেম এটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এই জন্য এটাকে এইভাবে লেখা যায়, লিখলাম। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আমার আবার একটু বললে আমি বুঝে দেবো না। তো এখন এখানে সমাকলন করব, কি করব, সমাকলন করব, সমাকলন করে পাই। তা সমাকলন তখন করবা, দেখো এই দেখো সমাকলন, এই দেখো সমাকলন, তাহলে দুই পাশ থেকে এটা উঠে যাবে, তাহলে এখানে অবশ্যই dx/dt হোল স্কয়ার, আর এই পাশে হবে হচ্ছে মিউ এক্স স্কয়ার। সমাকলন করলে এটা হবে। ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছো? দেখো সমাকলন করা মানে এখানে সমাকলন চিহ্ন দেয়া, এই সমাকলন চিহ্ন দিলাম, এখন এই সমাকলন অন্তরীকরণ কাটে যাবে, সমাকলন অন্তরীকরণ কাটে যাবে, কাটে গেলে পরে এই লাইনটা থাকবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমি এটা দেখাই নি এখানে, তুমি দেখাই দিলে কোনো সমস্যা নাই, আমি এখানে এটা জাস্ট দেখাইনি। আচ্ছা, তুমি সেগুলো দেখাই দিতে পারো। আচ্ছা, এটা করলাম। আচ্ছা, সমাকলন করি, তাহলে সমাকলন ধ্রুবক দিলাম, সমাকলন ধ্রুবক দিলাম হচ্ছে সি। তো সমাকলন ধ্রুবক সি দিলাম, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমার সমাকলন ধ্রুবকের মান বের করতে হবে। কি করতে হবে, সমাকলন ধ্রুবকের মান সির মানটা বের করতে হবে। তো সির মানটা আমি কি বের করবো কিভাবে, দেখো সির মানটা বের করতে গেলে খুবই সোজা, সব ওই চিত্রের ভিতরে সব। আচ্ছা, এখন সমাকলন ধ্রুবক আমরা এই সির মানটা বের করবো, সমাকলন ধ্রুবক সির মানটা বের করবো। তো সির মানটা বের করতে গেলে এটা খুবই সোজা, এই চিত্রই মেন আর কি, এই চিত্র থেকে সবকিছু বের করা যাবে, সবকিছু বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে এই dx/dt মানে কত, এটা মানে হচ্ছে বেগ, আমি আগেই বলছি dx/dt মানে হচ্ছে বেগ, আর d²x/dt² মানে হচ্ছে ত্বরণ।
তাই এখানে ডিএক্স বাই ডিটি হচ্ছে বেগ। দেখো এখন এটা যখন টি সময় যখন যখন জিরো যখন ছিল, যখন সময়টা যখন জিরো ছিল, মানে একদম আদিতে, টি সমান সমান জিরো মানে হচ্ছে আদি অবস্থায়। তা আদি অবস্থায় কোথায় ছিল বলতো? বস্তুটা এতে ছিল, বস্তুটা ছিল হচ্ছে এতে। তা বস্তুটা এতে থাকা মানে হচ্ছে মানে পি বিন্দুটা তখন এখানে এর উপরে ছিল। তা যখন খেয়াল করো, যখন টি সমান সমান যখন জিরো যখন ছিল, তখন কিন্তু এই এক্স সমান সমান তখন এ ছিল। আর টি সমান সমান জিরো, দেখো টির মান যখন জিরো তখন কিন্তু পিটা এখানে ছিল। তা আমরা জানি ও পি কে আমি ধরছি কত? এক্স ধরছি। আর হচ্ছে ও এ কে আমি ধরছি কত? এ ধরছি। এখন দেখো টি যখন জিরো ছিল তখন কিন্তু ও বিন্দুটা তখন কিন্তু এখানে ছিল, এটার উপরে ছিল। তখন পি আর ও সেম একই জায়গা ছিল। দেন সময় বাড়তেছে আর পি বিন্দুটা এখানে আগায় চলে আসতেছে, মানে বস্তুটা আগায় চলে আসতেছে, বস্তুটা আগায় চলে আসতেছে। তার মানে টির মান যখন জিরো যখন ছিল তখন কিন্তু এই ওপি আর হচ্ছে ও এ এটা কিন্তু সেম ছিল। এই জন্য লিখছি যখন টি সমান সমান যখন জিরো তখন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ, তখন এক্স ও যায় এও তাই, সময় গণনা শুরুর আগে। আচ্ছা, আর তখন যখন খেয়াল করো, যখন টির মান যখন জিরো ছিল তখন বস্তুটা এখানে স্থির ছিল। তখন এখানে স্থির থাকা মানে কত? বেগ, তখন কি কোনো বেগ ছিল? না, বেগ তখন জিরো ছিল। তার মানে যখন টি সমান সমান জিরো, যখন এখানে যখন লিখবা, যখন টি সমান সমান যখন জিরো, তখন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ এবং ডি এক্স বাই ডিটি সমান সমান শূন্য, কারণ তখন বেগও ছিল না। এই লাইনটাই হচ্ছে এই পড়ার হচ্ছে মেন জিনিস, থিওরি মেন জিনিস। যখন টির মান যখন জিরো তখন এক্স ইজ ইকুয়াল টু এ, কারণ টির মান যখন জিরো ছিল তখন পি আর এ একই জায়গা ছিল। ওপি কে আমি ধরছি হচ্ছে এক্স আর ও এ কে ধরছি হচ্ছে এ। তার মানে টির মান যখন জিরো তখন এই দুইটা তখন সেম, দুইটা সেম জায়গা ছিল। আচ্ছা, আর যখন টির মান যখন জিরো তখন বস্তুটা এখানে স্থির ছিল। তার মানে তখন হচ্ছে স্থির থাকা মানে হচ্ছে বেগটা শূন্য ছিল, কারণ বেগটাকে আমরা প্রকাশ করি ডিএক্স বাই ডিটি দ্বারা, তখন বেগটা শূন্য। বুঝতে পারছো আশা করি। এখন আমি এক নম্বর সমীকরণে এই মানগুলো দিয়ে দেবো। এক নম্বর সমীকরণে ডিএক্স বাই ডিটির মান কত? জিরো। তার মানে এখানে হবে জিরো স্কোয়ার সমান সমান, এখানে হচ্ছে মাইনাস মিউ এক্স এর মান আমি কি ধরছি? এ ধরছি, তাহলে মিউ এ স্কোয়ার আর হচ্ছে প্লাস সি। দেন এখান থেকে সির মানটা বের করবো, এখানে সির মানটা বের করলে কত হবে? মিউ মিউ এ স্কোয়ার হবে। ক্লিয়ার? মিউ এ স্কোয়ার। আচ্ছা, এখন তুমি এই কি করবা? সির মানটা এক নম্বরে বসাই দাও, আবার এক নং সির মানটা বসাই দাও। তাহলে এক নং সির মান দিয়ে বসাই দিই, তাহলে এক নং বাম পাশে হবে হচ্ছে dx বাই ডিটি হোল স্কোয়ার সমান সমান মাইনাস মিউ এক্স স্কোয়ার। আর সির মানটা কত? সির মানটা হচ্ছে প্লাস মিউ এ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা সমাকলন করলাম, সমাকলনকে সির মানটা বের করলাম, সির মানটা বের করে সির মানটা আবার এক নম্বরে বসাই দিলাম, এক নম্বরে বসাই দিলে পরে এক নম্বরে দেখো সব সেম আছে, মাইনাস মিউ এক্স স্কোয়ার, শুধু সির জায়গা হচ্ছে মিউ এ স্কোয়ার, কারণ সির মানটা মিউ এ স্কোয়ার বের করে রাখছি। ঠিক আছে, এই পর্যন্ত আসলে সবাই বুঝতে পারছো। এখন দেখো এই জায়গা থেকে, দেখো দুই জায়গা থেকে দেখো মিউ দেখো কমন যায়, তাই মিউটা কমন নেই। তাহলে এখানে আছে dx বাই ডিটি হোল স্কোয়ার দিলাম এই পাশে। আর এখান থেকে আমি যদি যদি মিউ যদি কমন নেই এখান থেকে, তাই মিউ কমন নিলে দেখো এইখানে থাকবে, আগে কমন দিলাম, আগে এই স্কোয়ারটা আগে লিখলাম, এ স্কোয়ার আর হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আমি এটা তুলে দেই, স্কোয়ারটা তুলে দেই, তার মানে dx বাই ডিটি সমান সমান এখানে হবে কত? ডিx বাই ডিটি হচ্ছে, তার বেশি ই হয়ে যাবে, স্কোয়ার তো উপরে রুট হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার মিউ, আর এখানে আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাকে স্কোয়ার যদি প্লাস মাইনাস হয়, কিন্তু আমার এখানে কেন্দ্রমুখী বল, এখানে শুধু মাইনাস মানটা নিব। তার মানে হচ্ছে এখানে ডিএক্স বাই ডিটি সমান সমান হচ্ছে মাইনাস রুট ওভার মিউ আর রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই, তা এটা হচ্ছে বস্তুটার বেগ, বস্তুটার বেগ। তো এখন এখানে দেখো বেগ বানাচ্ছে ডিএক্স বাই ডিটি, তার মানে বেগের সমীকরণ হচ্ছে এটা। আচ্ছা, তো এখন এখানে এটাকে একটা সমীকরণ দিয়ে রাখো, এটাকে আমি সমীকরণ দিলাম হচ্ছে 2 নম্বর। এখন এটার আবার সমাধান করতে হবে, সমাধান করে এখন এখান থেকে দেখো আমি চলক পৃথকীকরণ করতে পারি। চলক পৃথকীকরণ করলে পরে দেখো এখানে dx, তার নিচে দিলাম হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে কত? রুট ওভার মিউ ডিটি। ঠিক আছে, চলক পৃথক করে ফেললাম। আচ্ছা, মাইনাসটা আমি ভেঙে দিলাম, মাইনাসটা ভেঙে দিলাম। ঠিক আছে, তো চলক পৃথকীকরণ আমরা সবাই পড়ছি সেকেন্ড ইয়ারে। চলক পৃথকীকরণ মানে হচ্ছে যে চলক থাকবে উপরে, দেখো এক্স আছে তো আমি শুধু এক্স রাখবো, আর এটা বেশি রাখলাম, চলক পৃথক করে ফেললাম, তো এরকম হইলো। এখন এটাকে সমাকলন করব, তো সমাকলন যদি করি,
তো এটাকে সমাকলন করলে দেখো সমাকলন চিহ্ন দুই পাশে দেওয়া লাগবে, তো এটাকে সমাকলন করলে একবারে সোজা আমি সমাকলন চিহ্ন দিলাম না, এটা হবে হচ্ছে কত cos ইনভার্স x বাই a, cos ইনভার্স x বাই a। ডান পাশে এটা তো ধ্রুবক সংখ্যা, তো সমাকলন করলে কত হবে, সমাকলন করলে হচ্ছে রুট ওভার মিউ টি হবে। আর সমাকলন ধ্রুবক আবার একটা দাও, সমাকলন ধ্রুবক দিলাম হচ্ছে সিয়ন। দেখো সমাকলন এটা ইজি একদম, মানে এটা তুমি সমাকলন করতেছে, সমাকলন করলাম তো সমাকলন করলে দেখো এটা যেহেতু মাইনাস আছে এই জন্য কস হয়েছে, প্লাস থাকলে কি এটা সাইন হইতো। এটা সূত্র মুখস্থ করতে হবে যে কস ইনভার্স এক্স বাই সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স ইন্টিগ্রেশন এত। তার মানে হচ্ছে এটার থেকে এটা কিন্তু সূত্র মুখস্থ করতে হবে। আর এখানে হচ্ছে এটা ধ্রুবক সংখ্যা সমাকলন করলে চলকটা গুণ হবে, চলকটা হচ্ছে টি, টি গুণ হয়েছে, তাহলে হচ্ছে এটা মানে হচ্ছে এটা পাইলাম। তো দেখো এটা আমরা সমাকলন করছি, তো সমাকলন করা হচ্ছে দেখো এটা দেয়া আছে হচ্ছে ডিএক্স ডিএক্স বাই এত এটা, তো এটা সমাকলন করলে এটুকু সমাকলন করলে কত হবে, cos ইনভার্স x বাই a হবে। আর রুট ওভার মিউ ধ্রুবক সংখ্যা, তাহলে এটাকে সমাকলন করলে রুট ওভার মিউ টি হবে। আর সমাকলন ধ্রুবক দিলাম হচ্ছে সিয়ন। দেখো এখানে মাইনাস আছে দেখে এখানে cos ইনভার্স হয়েছে, প্লাস থাকলে কিন্তু সাইন হইতো। হ্যাঁ, তো আশা করি সমাকলনটা বুঝতে পারছো। তো এখন এখানে আবার সমাকলন ধ্রুবক আমি সিয়নের মান বের করবো, তার এটাকে আমি সমীকরণ দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এটা কিন্তু সূত্র, হ্যাঁ, এই cos ইনভার্স x এর সূত্র, মানে এটাকে অন্তরীকরণ করে দেখবো এটা হচ্ছে, এটাকে সমাকলন করে এটা হচ্ছে, মানে এটাকে সমাকলন করছি আমরা, সমাকলন করে কিন্তু এটা পাইছি, বিষয়টা খেয়াল রাখো। এখন সমাকলন ধ্রুবক আমি সিওন এর মান বের করবো 3 নম্বর সমীকরণ থেকে, সিওন এর মান বের করবো, সিওন এর মান এখানে দিলে পারে অ্যান্সারটা চলে আসবে। তো এখন সিওন এর মান যখন বের করবো, সিওন এর মান বের করতে গেলে আবার সেম আগের মতোই, যে আদি অবস্থায় কি ছিল, যে টি সমান সমান যখন 0 তখন কি ছিল, x ইজ ইকুয়াল টু a ছিল, একটু আগে বুঝাইছি, তখন টির মান 0 তখন x ইজ ইকুয়াল টু a, এবং আচ্ছা x ইজ ইকুয়াল টু a শুধু যোগ দিলে হচ্ছে। এখন তুমি এখানে মান বসাই দাও, তাহলে দেখো এই সমীকরণটা কাজে লাগবে পরে, হ্যাঁ এটা একটু মনে রাখো। তার মানে এখানে টির মান দেবো 0 আর x ইজ ইকুয়াল টু a দেবো। এখন তাহলে 3 নম্বর সমীকরণ থেকে আমি পাইতেছি কি, cos ইনভার্স x এর মান কত a, তাহলে a বাই a, আর এখানে হচ্ছে রুট ওভার মিউ টি এর মান কত, টি এর মান হচ্ছে 0, আর হচ্ছে এখানে হচ্ছে সিয়ন। তাহলে এখানে cos ইনভার্স, এখানে অবশ্যই cos ইনভার্স 1, এটা 0, এটা হচ্ছে সিয়ন। তার মানে সিয়ন সমান সমান পাচ্ছে 0, কারণ cos ইনভার্স 1, cos 0 এর মান হচ্ছে 0, তার মানে সিয়ন এর মান 0 পাচ্ছে এখানে। এখন তুমি 3 নম্বরে যে মান বসাই দাও, 3 নম্বরে মান বসাইলে এখানে পাচ্ছে হচ্ছে cos ইনভার্স x বাই a সমান সমান হচ্ছে রুট ওভার মিউ টি, আর সিওন এর মানটা কত পাইছি, 0 পাইছি, তো 0 কি এখানে লেখা লাগবে, আচ্ছা একবার লিখে দিলাম সিওন এর মানটা। বোঝা গেছে, আমি শুধু সিওন এর মানটা বের করলাম, সিওন এর মান বের করার জন্য আমি কি লিখলাম, টি সমান সমান 0 দিলাম, x ইকুয়াল টি দিলাম, তো টির মানটা 0, দেখো এখানে টির মান 0 দিছি, এখানে টির মান 0 বসাই দিছি, আর x এর মান এখানে আছে x এর মানটা আমি কি দিছি, x এর মানটাই দিছি, তাহলে এই কাটা হচ্ছে 1, তাহলে cos ইনভার্স 1, cos 0 এর মান হচ্ছে 1, তাই এটা 0 হয়ে যাবে, এটাও 0, এটা সিওন, তার মানে সিওন ইকুয়াল টু 0। এবার সিওন এর মানটা তুমি কি করছো, 1 নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ বসাই দিছি, তো 3 নম্বর সমীকরণে সিওন ছিল, সিওনের থেকে আমি 0 দিছি এই, তাহলে আমি এখানে পাইলাম হচ্ছে, তাহলে পাইলাম হচ্ছে কত, cos ইনভার্স x বাই a সমান সমান হচ্ছে রুট ওভার মিউ টি। আচ্ছা এখন এখান থেকে cosটা আমি যদি ভেজে নিয়ে চলে যাই, তাহলে এখানে হচ্ছে x বাই a সমান সমান হচ্ছে cos ইনভার্স, এখানে শুধু cos হয়ে যাবে, cos রুট ওভার মিউ টি। হ্যাঁ, তো আমরা এখানে আমি লিখতে পাচ্ছি x সমান সমান a cos রুট ওভার মিউ টি, এটা হচ্ছে অ্যান্সার গতি সমীকরণ। এখন এই পর্যন্ত আসলাম, কিন্তু এরপরে আর একটা পার্ট আবার আছে, তার মানে আবার কি বের করতে, দোলনকাল বের করতে বলছে, দোলনকাল। দেখো দোলনকালটা বের করতে বলছিল, দোলনকাল বের করতে বলছে, হ্যাঁ দোলনকাল। তো দোলনকাল বের করতে গেলে পরে এখন দোলনকাল বের করব। দেখো দোলনকালটা বের করতে গেলে দোলনকালটা কি, দোলনকালটা হচ্ছে একটা পর্যায় সম্পূর্ণ করার সময়কে দোলনকাল বলে, একটা পর্যায় সম্পূর্ণ করার সময়কে দোলনকাল বলে। দেখো বস্তুটা এখানে যাত্রা শুরু করছে, এখানে যাত্রা শুরু করে সে এখানে আসছে, আবার এখান থেকে আবার এখানে গেছে, এই যে এর থেকে এ দেশে আসে আবার এতে পৌঁছানো,
এই একটা পর্যায়ে সম্পূর্ণ করা, এই একটা পর্যায়ে সম্পূর্ণ করার সময়টাকে বলা হচ্ছে দোলনকাল। আমরা এই দোলনকালটা বের করবো। দোলনকালটা বের করার আগে আমার চেক করে দেখতে হবে যে আদৌ কি এটা দোলনকাল আছে কিনা। দোলনকাল আছে কিনা আছে এটা বুঝবো কিভাবে? দেখো বস্তুটা এখানে একটা বল আছে আর এখানে বস্তুটা ছিল। এখন এই বলটা দেখা গেলো এত শক্তিশালী যে এই বস্তুটা যখন সে কাছে যখন আসতেছে, এখানে আসার পরে দেখা গেলো ওরে ক্যাপচার করে ফেললো, ওরা মানে কোনো দিকে যাইতে পারলো না আর কি, নড়তে পারলো না। তার মানে বস্তুটা এখানে স্টপ হয়ে গেল। স্টপ মানে ওর বেগটা, বস্তুর যে বেগটা ছিল ওই বেগটা যে শূন্য যদি হয়ে যায়, শূন্য হয়ে যাওয়া মানে তার দোলনকাল থাকবে না, কারণ বস্তুটির বেগটা শূন্য। এখন আমরা চেক করে দেখতে হবে যে ও বিন্দুতে আসার পরে বস্তুটার বেগটা কি শূন্য হবে নাকি হবে না। যদি বস্তুর বেগ যদি শূন্য যদি হয়ে যায় দেন কোনো দোলনকাল থাকবে না। আর যদি বেগ যদি শূন্য যদি না হয় তাহলে সেই বেগটুকু নিয়ে সে আবার এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে। তা আমরা এখানে বেগ নির্ণয় করব, যে ও বিন্দুতে বেগ নির্ণয় করব, যে ও বিন্দুতে বেগটা কেমন। এখন দেখো আমরা বেগের সমীকরণটা আমরা আগেই পাইছি। বেগের সমীকরণটা ছিল হচ্ছে dx বাই dt সমান সমান হচ্ছে রুট ওভার মিউ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা এটা ছিল বেগের সমীকরণ। দেখো এখন এই বেগের সমীকরণে এখানে দেখো এটা কোন বিন্দুর বেগ? পি বিন্দুর বেগ। এটা হচ্ছে পি বিন্দুর বেগ, কারণ পি বিন্দুতে বেগ নির্ণয় করছি। এখন কারণ কারণ হচ্ছে ওপি সমান সমান হচ্ছে এক্স, তার মানে এটা পি বিন্দুর দূরত্ব। এখন এখানে এক্স এর তুমি যে মান দিবা সেই বিন্দুর বেগ পাচ্ছি। মনে করো আমি এই বিন্দু, এখানে একটা বিন্দু আছে, এখানে এক্স এর মান যা দিবা সেই বিন্দুর বেগ পেয়ে যাবা, যে কোনো জায়গার বেগ পেয়ে যাবা, এখানে শুধু এক্স এর মানের উপর ডিপেন্ড করবে। এখন দেখো বস্তুটা যখন এখানে ওতে যখন চলে আসবে, বস্তুটা যখন ওতে যখন আসবে তখন দেখো এক্স এর মানটা শূন্য হয়ে যাবে। কেন শূন্য হয়ে যাবে? দেখো যখন টি সমান সমান যখন জিরো যখন ছিল তখন কিন্তু এই ও বিন্দুটা ছিল এর উপরে, তখন হচ্ছে এই এক্স আর এ কিন্তু তখন সমান ছিল। যখন টির মান যখন জিরো ছিল, এটা কিন্তু অনেকবার বলছি, যখন টির মান যখন জিরো যখন ছিল তখন পিটা এখানে ছিল। আর টির মান বাড়তেছে মানে সময় বাড়তেছে আর বস্তুটা আগায় চলে আসতেছে। এই বস্তুটা এখন মনে করো পিতে আসছে, ও পি ইজিক্যাল টু আমি এক্স ধরছি, ক্লিয়ার? তা বস্তুটা এদিকে আস্তে আস্তে দেখো সময়টা এক্স এর মানটা কিন্তু কমতেছে। এক্স এর মানটা প্রথমে এ ছিল, যখন টি সমান সমান জিরো ছিল তখন এক্স এর মানটা এ ছিল। টির মান যখন বাড়তেছে বস্তুটা কিন্তু আস্তে আস্তে এখানে ওতে যখন চলে আসবে তখন এক্স এর মানটা জিরো হয়ে যাবে, কারণ ও এক্স হচ্ছে ওর থেকে দূরত্ব, ওর থেকে বস্তু দূরত্ব। খেয়াল করো এক্স হচ্ছে ওর থেকে বস্তু দূরত্ব। তা বস্তুটা যখন যখন ওর উপর যখন চলে আসবে তখন কিন্তু ও এক্স এর মানটা তখন জিরো হয়ে যাবে। তার মানে আমার ও বিন্দুতে বেগ বের করতে গেলে আমার এক্স এর মানটা জিরো ধরা লাগবে। এখন খেয়াল করতে আর এখানে লিখবা যে ও বিন্দুতে বেগ, বেগ সমান সমান কত? বেগ হচ্ছে dx বাই dt। এখন এখানে x এর মানটা জিরো দিয়ে দাও, তাহলে রুট ওভার মিউ, আর এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস x এর মানটা কত? x এর মানটা জিরো। তার মানে এখন দেখো এখানে পাচ্ছি হচ্ছে dx বাই dt সমান সমান হচ্ছে রুট ওভার মিউ, আর এটা হচ্ছে a। এখন দেখো ও বিন্দুতে কি বস্তুর বেগ আছে না? একটা আছে। দেখো দুটি ধ্রুবক সংখ্যা রুট ওভার মিউ এ, তাহলে এই ও বিন্দুতে একটা বস্তুর বেগ আছে, ও বিন্দুতে বস্তুর বেগটা আছে। তো তার মানে এইখানে বস্তুটা থামতেছে না, এখানে থামবে না, সে এই বেগটুকু নিয়ে এই যে রুট ওভার মিউ এক্স, এই বেগটুকু নিয়ে সে ও বিন্দুকে ক্রস করে চলে আসবে এখানে, ঠিক আছে? চলে আসবে। তার মানে এখানে আমার, তার মানে এই বস্তুটা দোলনকাল থাকবে, দোলনকাল থাকবে। এখন সেই দোলনকালটা আমার বের করতে হবে। এখন দোলনকাল বের করতে যে আমি এর থেকে ওতে আসতে যে টাইমটা লাগছে এই টাইমটাকে আমি যদি বের যদি করতে পারি এবং এই টাইমটাকে আমি যদি 4 দিয়ে যদি গুণ যদি করতে পারি তাহলে কিন্তু টোটাল দোলনকালটা পাওয়া যাবে। কারণ হচ্ছে দেখো প্রথম হচ্ছে বস্তুটা এর থেকে ওতে আসবে একবার, ওর থেকে এ ড্যাশে যাবে দুইবার, এইখান এ ড্যাশ থেকে আবার ওতে যাবে, ওর থেকে আবার এতে আসবে, টোটাল 4বার। একবার, দুইবার, তিনবার, 4বার। তার মানে এই ওর থেকে এর থেকে ও, এইটুক টাইম যদি বের যদি করতে পারি, এই টাইমটার সাথে 4 দিয়ে গুণ করলে টোটালটা আমি একবার পর্যায়ে সম্পূর্ণ করার টাইম পেয়ে যাচ্ছি, মানে দোলনকালটা পেয়ে যাচ্ছি। তারপরে কাজটা হচ্ছে আমার ও এর থেকে বস্তুটা ওতে আসতে কতটুকু সময় লাগছে সেই সময়টা বের করা। দেখো এই সময়টা বের করার জন্য একটা সোজা হিসাব আছে, সেটা হচ্ছে দেখো আমরা জানি এই যে x সমান সমান আমরা একটা সমীকরণ পাইছিলাম, x ইজ ইকুয়াল টু এই যে তোমার হচ্ছে a cos ইনভার্স cos রুট ওভার মিউ টি, দেখো একটা সমীকরণ পাইছিলাম। দেখো এই সমীকরণে আমি যদি x এর মানটা যদি আমি জিরো দিই, x এর মানটা যদি কি দিই? জিরো দিই। x এর মানটা জিরো দেওয়া মানে কত? বস্তুটা এখান থেকে এখানে চলে আসা, বস্তুটা এখান থেকে এখানে চলে আসা। তা x এর মানটা আমি এখানে যদি জিরো যদি দিয়ে দিই তাহলে তারপর আমি যদি টির মানটা যদি বের যদি করতে পারি দেন তাহলে আমি কিন্তু এর থেকে ওতে আসার টাইমটা পেয়ে যাচ্ছি, সেটাকে আমি 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তার মানে এখন এই সমীকরণটা লেখার পরে তুমি কি করবা? x ইজ ইকুয়াল টু 0 ধরে এখন
তুমি কি করতে পারো, ওই এটাকে সমীকরণ দিয়ে রাখতে পারো, উপরে তো সমীকরণ আমরা দিছিলাম, সেই জায়গায় লিখতে পারো সেই সমীকরণ x ইকুয়াল টু 0 ধরে। তো x ইকুয়াল টু 0 ধরলে দেখো এখানে 0 সমান সমান a cos রুট ওভার মিউ টি। এখন দেখো এখানে এটা আমি যদি ভাগ করে দিই তাহলে 0 হয়ে যাবে, তাহলে এখানে পাবো হচ্ছে cos রুট ওভার মিউ টি সমান সমান হচ্ছে 0। বোঝা গেছে কি করলাম, এই এটা বিষয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 0 বাই a হবে, 0 বাই a মানে হচ্ছে 0। এখন দেখো রুট ওভার মিউ cos 0 কে আমি লিখতে পারি হচ্ছে cos পাই বাই 2 লিখতে পারি, কারণ cos 90 মানে হচ্ছে 0, তাহলে cos পাই বাই 2 লিখলাম। এখন দুই পাশ থেকে cos আর cos তুলে দিলাম, তো cos তুলে দিলে এখানে পাবো হচ্ছে রুট ওভার মিউ টি সমান সমান হচ্ছে পাই বাই 2। তাহলে আমরা বের করতে পারি টি মান বের করতে পারি, টি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে পাই 2 রুট ওভার মিউ। বোঝা গেছে? এই তাহলে এই টিটা হচ্ছে এর থেকে ওতে আসার সময়, একদম সোজা হিসাব। এই সমীকরণটা আমরা আগেই বের করে রাখছি, এই সমীকরণে তুমি এক্স এর মানটা যে 0 যদি দাও, এক্স এর মানটা 0 দিলে বস্তুটার এর থেকে ওতে আসার টাইম পেয়ে যাচ্ছি আমি। তো এই সমীকরণে তুমি এক্স এর মানটা 0 দিবা, 0 দিয়ে আমি দেখা গেলো এখান থেকে আমি টির মানটা বের করলাম, টির মান হচ্ছে পাই বাই 2 রুট ওভার মিউ, 2 রুট ওভার মিউ, ঠিক আছে? এই তাহলে দোলন কালটা কি করতে, এটা 4 দ্বারা গুণ করতে হবে, এবার দেখো অতএব দোলন কাল সমান সমান 4 গুণ পাই বাই 2 রুট ওভার মিউ। কাটাকাটি গেলে কত হবে, 2 আর 4 কাটাকাটি দিলে 2 থাকবে, তাহলে 2 পাই বাই রুট ওভার মিউ। এটাই অ্যান্সার, এটাই আমার আছে দোলনকাল, এটাই দোলনকাল। আশা করি সবাই খুব ভালো মতো বুঝতে পারছো। এটা একটু বড়, কিন্তু এটা তোমার কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তা তোমরা সবাই এই পড়াটা খুব সুন্দর মতো ক্লিয়ার করো, ক্লিয়ার করে যার যা সমস্যা আছে, যে যেখানে বোঝো নাই, দয়া করে আমাকে সবাই জানাবা আমার ইনবক্সে। আমি সমস্যাগুলো আগামী ক্লাসে সলভ করে দেন নতুন ক্লাস শুরু করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।